সব জানেন মমতা, আসলে না জানা ইচ্ছাকৃত। আমি একদম সজল ঘোষকে দিয়ে শুরু করছি। সজলদা, স্পেসিফিক জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু জানেন, আবার আপনারা বলছেন ভাগ দাও লুটে খাও, মানে কেসটা কি? কদিন আগে উনি চোখের ডাক্তার দেখাতে গেছিলেন, তো আপনারা দেখিয়েছেন সেটা যে উনি হসপিটাল থেকে বেরোচ্ছিলেন, ওই আমরা বাইপাসের ধারে একটা চোখের হসপিটাল থেকে। তো ডাক্তাররা চোখে টর্চ মেরে বলেছিলেন যে ওনার একটা চোখে ছানি আছে আর একটা চোখ মোটামুটি পরিষ্কার আছে। তো উনি যেটা ওই চোখে যেটা দেখেন সেটা উনি কিছু দেখতে পান না। যেমন পার্থর ঘরে অর্পিতা আছে এটা উনি জানতেন না, আর অর্পিতার খাটের নিচে বিভিন্ন মানে হাজার 52 কোটি টাকা আছে আর বিভিন্ন খেলনা আছে যেটা পার্থদা ছাড়া কেউ খেলতে পারে না, সেটা উনি জানতেন না। এই পার্থদাকে উনি চিনতেন না। যেমন ধরুন উনি বলেছিলেন ওই কদিন আগে উনি এই জিনিসের দাম উনি জানতেন না। ববি হাকিম জানতেন না, হ্যাঁ বলছি তো, বিদ্যুতের বিল উনি জানতেন না। ববি হাকিম কি বলেছেন উনি জানতেন না, কিন্তু নূপুর শর্মা কি বলেছেন এই শর্মা সব জানতেন। এটা হচ্ছে কোনটা দেখবো আর কোনটা দেখবো না। বিদ্যুতের বিল উনি জানেন না, বিলটা বেড়ে গেছে। সিএসসির কথা ছেড়ে দিন না, পর্ষদের বিল। সিএসসি তো একটা আলাদা কোম্পানি, আমি ধরে নিলাম তাকে যতই 600 কোটি টাকা দিক এটা হয়তো তাকে জানায়নি, কিন্তু বিদ্যুৎ পর্ষদটা তো তাঁর অধীনে, তিনি সেটাও জানতেন না। রাস্তায় হকার বসেছে এটা উনি জানতেন না, কারণ উনি তো হেলিকপ্টার বা ড্রোনে চলাফেরা করেন, উনি তো শহর দিয়ে হাঁটেন না, গাড়ি করে যান না, মর্নিং ওয়াকটা করেন না, এখন তো ট্রেডমিল করেন। হকার বসেছেন জানেন না। হঠাৎ জানলেন যে কলকাতা শহরটা পুরো হকারে দখল করে নিয়েছে, হঠাৎ জানলেন ওর কাউন্সিলররা পয়সা খাচ্ছে, হঠাৎ জানলেন ওর আইসি, ওসি, এসপি, এসডিপিও সবাই পয়সা খাচ্ছে। হঠাৎ জানলেন উনি যে অনেক খেলে তাকে মানে ওই মাছ মাংস গাড়ি এর বেশি করলেই তাকে মরতে হবে। উনি জানতেই পারলেন না, এখনো জানেন না সেটা ওনার ভাইপোরা 35খানা প্লট বানিয়ে নিয়েছে 2টো গলিতে, তাও 5 বছর আগেকার রেজিস্ট্রেশন অনুযায়ী। আপনি বলি এগুলো হচ্ছে ভণ্ডামির চূড়ান্ত পর্যায়, এটা হচ্ছে ন্যাকামির চূড়ান্ত পর্যায়। যেটাই আমার প্রয়োজন নেই সেটাই আমি জানি না, যেটাই আমার বিপক্ষে সেটাই আমি জানি না। আর কি বলবো এর উত্তর কি? শতরূপ, মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন না, আসলে সত্যিই জানেন না বলে এত বিপদ। আমি বলছি যে আমি যদি ধরে নিই যে উনি জানেন না, তাহলে এই না জানাটা কি ওনার সাফল্য না ওনার ব্যর্থতা? আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি কিচ্ছু জানেন না আপনার রাজ্যে যা যা অন্যায় হচ্ছে, সেক্ষেত্রে কি আপনি মুখ্যমন্ত্রী হিসেবে যোগ্য নাকি আপনি অযোগ্য? এক। দ্বিতীয় কথা, আচ্ছা আপনি জানার পরে কি করেন? গতকাল তো জানতে পেরেছেন, ধরে নিলাম যে গোটা পৃথিবী জানে না, মানে গোটা পৃথিবী জানে ফিরহাদ হাকিম কী বলেছে, আপনি খালি জানতেন না। গতকাল জানতে পেরেছেন, 24 ঘন্টা কেটে গেছে। আপনার ক্যাবিনেটের একজন মন্ত্রী এই ধরনের চূড়ান্ত সাম্প্রদায়িক অন্য সম্প্রদায়ের মানুষকে ছোট করা, অপমান করা একটা কথা বলল, আপনি জানার পরে, হ্যাঁ যাই হোক আমি বলছি যে এরকম একটা কথা বলার পরে এতগুলো দিন কেটে গেছিল, আপনি জানতে পারেননি, তাই নিয়ে মিডিয়ায় কথা হয়েছে, বিরোধীরা বলেছে, সব কিছু বলেছে। জানার পরেও আপনি কোন ব্যবস্থাটা নিলেন, কোন অবস্থানটা নিলেন? 2 নম্বর কথা, তুমি চলে আসো শাহজাহান, শেখ শাহজাহান। আমি চ্যানেলের নাম করব না, কিন্তু এইটা আমরা দেখেছি 2019 সালে এই শেখ শাহজাহানকে নিয়ে যখন বাংলার একজন সাংবাদিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছেন যে শাহজাহানের মতো একটা ক্রিমিনালকে সন্দেশখালীতে বসিরহাটে আপনার দল কেন মাথায় তুলছে, উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কি, শাহজাহান খুব ভালো ছেলে, তোমরা ওর বিরুদ্ধে কথা বলছো ও ধর্মের পরিচয়ের জন্য, না হলে ও খুব ভালো ছেলে, ও ধর্মের পরিচয়ের জন্য তোমরা ওকে টার্গেট করছো। আপনি নাকি জানতেন না। তারপরে যখন জানতে পারলেন কি হলো, ইডি গেল শাহজাহানের বাড়িতে, ইডিকে মার খেয়ে ফিরতে হলো, গোটা বাংলা দেখলো সন্দেশখালীতে ইন্ডিয়ান পেনাল কোড চলে না, ওখানে শাহজাহান পেনাল কোড চলে, ওখানে শাহজাহানের কথাটা ওখানে সংবিধান। তারপরে কি হলো, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের বিধানসভাটাকে অপবিত্র করলেন, আপনি রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে শাহজাহানকে টার্গেট করা হয়েছে, ওখানে অশান্তি লাগানোর জন্য শাহজাহান খুব ভালো লোক। আমি এরকমভাবে না উদাহরণের পর উদাহরণ দিয়ে যেতে পারি। আপনি বলেছিলেন নারদার ভিডিও দেখার পরে যে আগে আমি জানতাম না, জানলে এদেরকে প্রার্থী করতাম না। তারপর তাদের মধ্যে কয়েকজন যখন জিতে এলো, জানার পরে আপনি তাদের নাকি প্রার্থী করতেন না, তাদেরকে আপনি মন্ত্রী করে দিলেন। তারা এখনও অবধি লালবাতি গাড়ি নিয়ে আমাদের রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, কেউ মন্ত্রী হয়ে কেউ এমপি হয়ে। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলা থেকে বান্ডিল বান্ডিল টাকা বেরোলো, হাত দিয়ে গুনে শেষ করা যায় না, মেশিনে টাকা গুনতে হয়। ওই পরিমাণ টাকা বেরোনোর পরে আপনি দাঁড়িয়ে বললেন কি, একদিকে বলছেন পার্থকে সাসপেন্ড করছি দল থেকে, আবার সেই আপনিই বলছেন 21শে জুলাই আমরা এত ভালো সমাবেশ করেছি বলে তাই দেখে হিংসায় 23শে জুলাই পার্থকে গ্রেফতার করা। সেই জায়গা থেকে শত্রুবান তোমার কাছেই আসছি। তুমি যেহেতু বললে যে অনেকগুলো ভাগে ভাগে বললে, তার মানে ঠিক সেই জায়গা থেকে আমার দ্বিতীয় প্রশ্নটা, এবং দ্বিতীয় প্রশ্নটা থেকে আমি শতরূপের বক্তব্য শুরু করি।
ময়ূকের দ্বিতীয় প্রশ্ন, ভাগ দাও লুটে খাও, এইটাই কি এখন পলিসি চালু হয়েছে? সবাই সব কিছু জানে, সবাই জানে বিদ্যুতের বিল কেন বাড়ছে, সবজির দাম কেন বাড়ছে, ফিরহাদ হাকিম কেন এই কথাগুলো বলছেন, জমিগুলো কেন লুট হচ্ছে। পয়েন্ট হচ্ছে ভাগ দাও লুটে খাও। শতরূপ, এটাই কি এখন পলিসি হয়ে গেছে যে ঠিক আছে ভাই যা করার করে নাও, আমি চোখ বন্ধ করে আছি, কানে শুনতে পাবো না, আমি দেখতে পাবো না, করে নাও? একেবারেই তাই, কেননা যারা এটা করছে তারাই আবার ভোটের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সকাল থেকে বিকেল T20 ব্যাটিং করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা উতরে দেন। আমি যে কথাটা বলে আমার শেষ করছি, আপনি কদিন আগে বললেন জিনিসের দাম বাড়ছে কেন, ইত্যাদি কেন হচ্ছে, আপনি ইলেকট্রাল বন্ডকে দোষারোপ করলেন। আমি একদম সঠিক কথা বলেছেন, ইলেকট্রাল বন্ডের দুর্নীতির জন্য দাম বাড়ছে। ধরুন আমি বলছি, ফেসবুকে মিম চলছে যে আম্বানি নাকি ছেলের বিয়ে দেওয়ার জন্য খরচটা তুলতে জিওর হচ্ছে রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে। আরে ছেলে মেয়ে নাতি নাতনির বিয়ে দেওয়ার জন্য কারোর রিচার্জের দাম বাড়িয়ে দেওয়ার অধিকার জন্মায় না ট্রাইকে বুড়ো আঙুল দেখিয়ে, ক্ষমতাটা জন্মায় যখন সে ইলেকট্রাল বন্ডে টাকাটা দেয়। এই আবার মমতা বন্দ্যোপাধ্যায় আপনিই বলুন, সেক্ষেত্রে সিএসি সঞ্জীব গোয়েঙ্কা আপনাকে কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ড দিল এক হাতে, আর তারপরে ভোট চলাকালীন, ভোটটা শেষ হওয়ার অপেক্ষাও করলেন না, ভোট চলাকালীন যে আপনি সঞ্জীব গোয়েঙ্কা রেভিনিউ বাড়িয়ে দিলেন, বিদ্যুতের বিল বাড়িয়ে দিলেন, ইলেকট্রাল বন্ডের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি বলতে চাইছিলাম 53A মির্জা গালিব স্ট্রিট, এই কলকাতা শহরের একটা ঠিকানা, 4th ফ্লোর। এই ঠিকানায় কতগুলো অফিস রেজিস্টার্ড, কতগুলো কোম্পানি রেজিস্টার্ড জানো? একটা ঠিকানায় 53A মির্জা গালিব স্ট্রিট, 4 তলায় 4th ফ্লোরে, মানে 5 তলায় 4th ফ্লোরে 19টা কোম্পানি একটা ঠিকানায়। কি না কোম্পানি সেখানে আছে, স্টিল কোম্পানি, মানে স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে শুরু করে শাড়ি বিক্রি করা কোম্পানি পর্যন্ত 19টা কোম্পানি রেজিস্টার্ড। এই 19টা কোম্পানি মোট 64 কোটি টাকার ইলেকট্রাল বন্ড দিয়েছে। তারপর যখন সেই বন্ডের সিরিয়াল নাম্বার মিলিয়ে দেখা গেল, ইলেকশন কমিশনের ডেটার সঙ্গে, প্রকাশিত ডেটার সঙ্গে দেখা গেল 64 কোটি টাকার ইলেকট্রাল বন্ড ওই জালি কোম্পানিগুলোর কাছ থেকে পেয়েছে একটা মাত্র দল ভারতবর্ষের, দলটার নাম তৃণমূল কংগ্রেস। আপনি এগুলো জানতেন না? আর এই যে জিনিসপত্রের দাম নিয়ে তোমরা আলোচনা করছো, দেখো কে না জানে বলো তো, কলকাতা শহরে বলো কি মফস্বলে, শহরতলি এলাকাতে, গ্রাম থেকে যে মানুষটা সবজি মানে ফলন করে এসে একটা মফস্বলের কি গঞ্জের কি শহরের রাস্তায় বসছেন, হয়তো সামান্য দুটো পালং শাক, 3টে ঢ্যাঁড়স, 5টা পটল বিক্রি করবেন, তার জন্য ঝুড়ি পেতে ফুটপাতে বসবেন, তার জন্য তৃণমূলকে পয়সা দিতে হয়, পুলিশকে টাকা দিতে হয়। সেই কারণে এখন সেই 3 টাকাটা দেবেন কোত্থেকে? পকেট থেকে তো দিতে পারবেন না, তিনিও তো একজন গরিব মানুষ, প্রান্তিক মানুষ। ওই পালং শাকের ঝুড়ি নিয়ে বসার জন্য তৃণমূলকে এবং কলকাতা পুলিশকে, পশ্চিমবঙ্গ পুলিশকে যে টাকা দিতে হয়, সেই টাকাটা আলটিমেটলি যায় তারপর তোমার, আমার এবং অর্কর মতো তৃণমূল কংগ্রেস সমর্থকদের পকেট থেকে, যখন আমরা ওই দোকান থেকে বাজারটা করতে যাই। সুতরাং আমরা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, খালি তৃণমূলের কতগুলো নেতা বড়লোক হচ্ছে না, এদের এই প্রতিটা দুর্নীতির মূল্য চোকাচ্ছি আমরা আমাদের পকেট থেকে। কখনো বিদ্যুতের বিলের নামে, কখনো জিনিসপত্রের দামের নামে, এই প্রতিটা নয়া পয়সা আমাদের পকেট থেকে যাচ্ছে।